তো তোমাদেরকে সবাইকে আজকে আইসিটি লাইভ ক্লাসে স্বাগতম। তো আমি আজকে চ্যাপ্টার 3 নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। চ্যাপ্টার 3। তো তোমাদের কোর্সের আউটলাইনটা যেহেতু আমি আগেই বলছি চ্যাপ্টার 3 করাবো, দেন 4, দেন 5, দেন 6, তারপরে হচ্ছে 1, তারপরে 2। তো আমি প্রত্যেকটা জিনিসই তোমাদের কভার করব। আর তার সাথে হলো গিয়ে আমি তোমাদের যে টপিকগুলো আছে সেগুলোর সাথে সৃজনশীল কোশ্চেনগুলোকেও আমি তোমাদেরকে মনিটরিং করব। ওকে, তো সবার প্রথমে আমরা আজকে আইসিটি ওরিয়েন্টেশন ক্লাসে শিখব ইন্ট্রোডাকশন টু নাম্বার সিস্টেম। ইন্ট্রোডাকশন টু নাম্বার সিস্টেম। তো আমরা কেন নাম্বার সিস্টেম পড়ি এটা আমাদেরকে আসলে একটু জাস্ট জানতে হবে যে কিসের জন্য আমরা নাম্বার সিস্টেম পড়ব। তো নাম্বার সিস্টেম নিয়ে কথাবার্তা বলার আগে সবার প্রথমে আমি হলো গিয়ে কম্পিউটারের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। যে কম্পিউটার কম্পিউটার কথাটা মূলত কম্পিউট নামক একটা শব্দ থেকে আসছে, যার মানে হচ্ছে ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করা। আর কম্পিউট একটা গ্রিক ওয়ার্ড হচ্ছে কম্পিউট। কম্পিউটার মানে হচ্ছে ক্যালকুলেশন করা। আমরা আসলে কিসের ক্যালকুলেশনটা করব? আমরা মেইনলি ক্যালকুলেশন করব হলো গিয়ে নাম্বারের। ওকে, তো দ্যাটস ওয়াই আমাদের সবাইকে নাম্বার সিস্টেমটা নিয়ে কাজ করতে হবে, কারণ নাম্বার সিস্টেম যদি আমরা না শিখি তাহলে আমরা বুঝতে পারবো না যে কম্পিউটার আসলে কিভাবে বেসিক তার অপারেশনগুলো চালায়। ওকে, তো এবার আমরা যেটা নিয়ে একদম ক্লাসের ভিতরে চলে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার নাম্বার সিস্টেম। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম। ওকে, এখন কম্পিউটার নাম্বার সিস্টেমকে মূলত হচ্ছে চার ভাগে ভাগ করা হয়। তো সেগুলো আমি জাস্ট তোমাদের সবার সাথে ডিসকাস করতেছি। সবার প্রথমে আসতেছে ডেসিমাল নাম্বার। তো এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা আগে থেকেই পড়ছি। তো ডেসিমাল নাম্বারটা আসতেছে, তো ডেসিমাল নাম্বার স্টার্ট হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর এটার বেস হচ্ছে 10। এখন বেস কাকে বলে এগুলো আমরা সামনে শিখবো। তো সহজ কথায় আমরা সবাই জানি যে আসলে ডেসিমাল নাম্বার 0 থেকে 9 পর্যন্ত যে জিনিসটা আমরা আজকে নতুন ভাবে শিখবো সেটা হচ্ছে ডেসিমাল নাম্বারটা আমরা কোথায় ইউজ করি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন নর্মাল ভাবে এখন আমরা পরীক্ষার ব্যাপারে সবাই অনেক নার্ভাস থাকি, বিশেষ করে আমিও অনেক নার্ভাস ছিলাম। তো বাসায় আসার পর আমার গার্জিয়ান সবার প্রথমে আমাকে জিজ্ঞেস করতো তুমি পরীক্ষায় কত নাম্বার পাইছো। তা আমি বলতাম 0 পাইছি। তো এখানে নাম্বারের ক্যালকুলেশন হচ্ছে। আপনি বাসায় বসে রিল্যাক্স মোডে টিভি দেখতেছেন। তো টিভি দেখার সময় তখন যেটা হলো গিয়ে যে গার্জিয়ান আপনার সুখ শান্তি পছন্দ করে না, তখন হলো গিয়ে যে বলে তোর ক্লাস কয়টায়, তখন আপনি একটা টাইম বলেন। সহজ কথায় আমরা ডেইলি অ্যাক্টিভিটির জন্য যে নাম্বার সিস্টেম ব্যবহার করি, ইউজ করি সেটাকে মূলত কি নাম্বার বলে? ডেসিমাল নাম্বার। অর্থাৎ ডেইলি ক্যালকুলেশনের জন্য, বাজেটিং এর জন্য যে নাম্বার ইউজ করি সেটাকে ডেসিমাল নাম্বার বলে। তো আপনারা এটা জানলেন যে ডেসিমাল নাম্বার 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা নাম্বার আছে। আর এই ডেসিমাল নাম্বারটা আমরা ডেইলি অ্যাক্টিভিটির জন্য ব্যবহার করি। এখন ছোটবেলা থেকে আমরা সবাই শিখে আসছি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয়। এটা আমরা সবাই শিখছি। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয় কেন হয়, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে হয়, সেগুলো নিয়ে আমরা হলো গিয়ে কাজ করব। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয় কেমনে হচ্ছে এটা একটু দেখেন। ডেসিমাল নাম্বার সিস্টেমের লিস্টে সবচেয়ে বড় ডিজিট কত? 9। সেজন্য আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয় লিখি। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তা আপনারা বলবেন 4টা 0। ওকে, তো আপনাদেরকে যদি জিজ্ঞেস করি কেন এই কাজটা করছো, তখন আপনি বলবেন যে কেন স্যার, আপনি তো বলছেনই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয়, তা ক্ষুদ্রতম সংখ্যা 4টা 0। কিন্তু 4টা 0 লেখা যে কথা, একটা 0 একই কথা। তো এটার জন্য দেখেন 0 থেকে ইমিডিয়েট বড় কে? এই 1।
তো প্রথম ডিজিটটা 1 দ্বারা রিপ্লেস হয়, আর বাদবাকি যতগুলো ডিজিট আছে, যেমন বাদবাকি 3টা ডিজিট আছে, বাদবাকি 3টা ডিজিট 0 দ্বারা রিপ্লেস হয়। এইভাবে করে মূলত ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা তৈরি হয়। আর এই যে ম্যাথমেটিক্সে 0 এর জায়গায় 1 আসতেছে, 1 এর জায়গায় 0, এটাকে আমরা বলবো রিপ্লেসমেন্ট মেথড। তো আমাদের সাথে আসলে অনেকেই কমেন্ট করতেছে, অনেকে লাইক দিচ্ছে, শেয়ার দিচ্ছে, দেখে ভালো লাগতেছে। এখানে স্বপন খান আমাকে থ্যাঙ্কস বলছে, ভালো। তো সবাই, মোহাম্মদ রনি সেও বলতেছে। তো আপনারা এইভাবে লাইক কমেন্ট এগুলো দিচ্ছেন, ভালোই লাগতেছে। তো আমি আপনাদের চেষ্টা করব যাতে 2017-এর যারা আইসিটি পরীক্ষার্থী আছে তাদের যাতে দেখতে এটা ভালো লাগে। ওকে, তো আমরা আবার একটু পড়ায় ফিরে যাচ্ছি। আসলে ক্লাসের টাইমে পড়াটাই অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা আসলে পড়াটাই নিয়েই একটু ফোকাস করার চেষ্টা করি, কারণ আমাদের হাতে টাইম খুবই কম। তো ডেসিমাল নাম্বার আমরা এতটুকু এনশিওর হইলাম, ডেইলি অ্যাক্টিভিটির জন্য আমরা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করব। ওকে, এবার ডেসিমালের পরের নাম্বার সিস্টেমে আমরা চলে যাচ্ছি, সেটার নাম হচ্ছে বাইনারি। ওকে, বাইনারি এটা একটা ল্যাটিন ওয়ার্ড। এটা আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি, এটা আসবে বাই প্লাস নারী। এই নারী কিন্তু সেই নারী না। আচ্ছা, আমি একটু স্লো বলতেছি, সমস্যা নাই। আহ, আহ, আমাদের সাথে এখন আছে তৈফুলকে আমি বলতেছি, আমি আচ্ছা একটু স্লোলি পড়ানোর চেষ্টা করতেছি। কি করবো, অনেক এক্সাইটেড তো, লাইভ ক্লাস। আর লাইভ ক্লাস করার অনেক সুবিধা আছে, মানুষ অনেক কিছুই জিজ্ঞেস করে, তার ভিতরে একটা স্পেশাল কথা জিজ্ঞেস করে, চিকন পিনের চার্জার হবে কিনা। না, আমার কাছে চিকন পিনের কোনো চার্জার নাই। ওকে, তো বাইনারি, বাইনারি বলতে মূলত সন্ধি বিচ্ছেদ করলে আসতেছে বাই প্লাস নারী। এই নারী কিন্তু সেই নারী না। এই নারী বলতে মূলত ডিজিটস কে বোঝায়, আর বাই বলতে মূলত স্যার 2 কে বোঝায়। ওকে, তো 2 ডিজিটস আমরা কাউন্টিং কত থেকে করতেছি, 0 আর 1। ওকে, তাই এটার বেস হচ্ছে 2, এটার বেসটা হচ্ছে 2। ওকে, তো যারা সাউন্ড পাচ্ছেন না তারা একটু তাদের সাউন্ড সিস্টেমটা একটু চেক করে নেন, হেডফোনটা একটু জাস্ট কানেক্ট করে নেন, তাহলে হয়তো অবশ্যই সাউন্ডটা ভালো পাবেন। ওকে, তো আপনারা ক্লাসটা এনজয় করেন। আর আমি একটু কম কমেন্ট পড়ি, কারণ আমি একটু অ্যাবনর্মাল টাইপের মানুষ, তাই। ওকে, তো বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কথা বলতেছি। তো বাইনারি বলতে মূলত বাই প্লাস নারীকে বোঝায়, দ্যাট মিনস 2 ডিজিটস। 2 ডিজিটস আমরা হচ্ছে 0 আর 1 নিয়ে কাজ করি। আর বাইনারি সংখ্যাটার ইনভেন্টর হচ্ছে গটফ্রিড লিবনিজ। গটফ্রিড লিবনিজ। ওকে, তিনি 1679-এ এই বাইনারি নাম্বার সিস্টেমের ইনভেন্ট করেন। আর পৃথিবীতে যত ইলেকট্রনিক সিস্টেম আছে, পৃথিবীতে যত ইলেকট্রনিক সিস্টেম আছে, সেই ইলেকট্রনিক সিস্টেমে মূলত এই বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করা হয়। ওকে, বাইনারি নাম্বার সিস্টেমকে কন্ট্রোল করার জন্য মূলত আমরা মানে ইলেকট্রনিক সিস্টেমকে কন্ট্রোল করার জন্য মূলত আমরা বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করি। যেমন আপনি আপনার ফ্রেন্ডের থেকে টাকা নিছেন, টাকা নেওয়ার পর আপনার ফ্রেন্ড আপনাকে কন্টিনিউয়াসলি ফোন করতেছে, আপনি ফোনটাকে অফ করে দিছেন। এই যে আপনি ফোনটা অফ করতেছেন, ফোনটা একটা ইলেকট্রনিক ডিভাইস। ওকে, আপনি যে ফোনটা ইউজ করতেছেন, লাইক এটা হচ্ছে আপনার একটা ফোন। এই ফোনটা একটা ইলেকট্রনিক সিস্টেম বা ডিভাইস। এই ফোনটাকে আপনি যখন অফ করতেছেন, তার মানে আপনি সিগন্যাল সেন্ড করছেন কত, 0। আর এর কিছুক্ষণ পর আপনার কোনো প্রিয়জন ফোন দিতেছে, তারপর মেসেঞ্জারে আপনাকে মেসেজ পাঠাইছে, কি ব্যাপার তোমার ফোন অফ কেন? তখন আপনি বলতেছেন এই তো তাড়াতাড়ি অন করতেছি, তুমি টেনশন করো না। তো আপনি যখন অন করতেছেন, তার মানে আপনি সিগন্যাল কত সেন্ড করতেছেন, 1। তার মানে পৃথিবীতে যত ইলেকট্রনিক সিস্টেম আছে সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা মূলত 0 আর 1 ইউজ করি। ওকে, আর আরেকটা জিনিস, ইলেকট্রনিক সিস্টেমগুলো কাকে বলে? তো যে ডিভাইসগুলো, মেইনলি যে ডিভাইসগুলো ডিসি ভোল্টে অপারেট করে, ডিসি ভোল্টে কাজ করে, তাদেরকে ইলেকট্রনিক সিস্টেম বলে। এই ডিসি ভোল্ট বলতে মূলত আমরা ডাইরেক্ট কারেন্টকে বুঝি, ডাইরেক্ট কারেন্টকে বুঝি। আবার কেউ ঢাকা কলেজের কারেন্ট ভাইবেন না এটাকে। ওকে, তো যাই হোক,
তো বাইনারি নাম্বার সিস্টেমের আরো কিছু কথাবার্তা বলি। ধরেন আমি একটা টিভি আঁকলাম বাসায়, আপনি টিভিতে বসে বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা দেখতেছেন। তো আপনি টিভির থেকে একটা সিগন্যাল পাঠাইছেন যে বোরিং একটা আইসিটি ক্লাস দেখতেছি, এর থেকে একটু টিভিটা দেখে আসি। তো আপনি টিভিটা অন করছেন, যখন টিভি অন করছেন আপনি সিগন্যাল সেন্ড করতেছেন 1, আর পিছন থেকে আপনার গার্জিয়ান আইসা বলে সারাদিন পড়া পড়া পড়া, মানে সারাদিন হচ্ছে হলো গিয়ে যে আমরা, এটা আমাদের মাথায় থাকে যে গার্জিয়ানরা খালি পড়া ছাড়া কোনো কিছু বুঝে না। ওকে, এখন আপনি টিভি দেখতেছেন, তো আপনার গার্জিয়ান এসে বলতেছে সারাদিন তো তুই খালি টিভি দেখোস, পড়তে তো বসস না, যা পড়তে বস। তো আপনার গার্জিয়ান, এটা হচ্ছে আপনার গার্ডিয়ান, সে হচ্ছে আপনাকে মেসেজ সেন্ড করছে যে 0। তো মেসেজ সেন্ড করছে যে আপনাকে বলছে টিভিটা অফ করতে, তো আপনি টিভিটা অফ করে দিচ্ছেন, তার মানে আপনার গার্জিয়ান কত সিগন্যাল সেন্ড করছে? 0। তো সহজ কথায় পৃথিবীতে যত ইলেকট্রনিক সিস্টেম আছে সেই ইলেকট্রনিক সিস্টেমকে কন্ট্রোল করার জন্য মূলত আমরা কোন নাম্বার সিস্টেম ইউজ করি? বাইনারি। যদি আমরা একটু সামারাইজ করে আসি তাহলে আমরা এটা দেখতে পাই, ডেইলি অ্যাক্টিভিটির জন্য আমরা ডেসিমাল নাম্বার ব্যবহার করি, আর ইলেকট্রনিক সিস্টেমকে কন্ট্রোল করার জন্য আমরা বাইনারি নাম্বার ব্যবহার করি। ইভেন আমরা ডেসিমাল নাম্বার থেকে শিখছি যে কিভাবে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, এটা তো জানেন, কিন্তু এখান থেকে সৃজনশীল কোশ্চেন পরীক্ষায় কেমনে আসতে পারে সেটার জন্যই আমি ওই 4 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাটা আপনাদের সাথে ডিসকাস করছি। এবার আসেন স্যার অক্টাল নাম্বার সিস্টেমের জন্য। অক্টাল নাম্বার সিস্টেম, তো আমরা অক্টাল নাম্বার সিস্টেম নিয়ে একটু কথাবার্তা বলতে চাচ্ছি যে অক্টাল নাম্বার সিস্টেমটা কি। অক্টাল নাম্বার সিস্টেমটা কি সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে চাচ্ছি। তো অক্টাল নাম্বার সিস্টেম, সবার প্রথমে বলি 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ এটার বেস হচ্ছে হলো গিয়ে 8। অক্টাল নাম্বার সিস্টেমে অনেকগুলো জায়গার কন্ট্রিবিউশন আছে, অর্থাৎ ইস্টার্ন ইউরোপ, তারপরে হচ্ছে এশিয়া, সেজন্য অক্টাল নাম্বার সিস্টেমকে ইন্দো ইউরোপিয়ান, আমি সংক্ষেপে লিখলাম, ইউরোপিয়ান নাম্বার সিস্টেমও বলা হয়। যদি আপনাদের পরীক্ষায় অবজেক্টিভে আসে অক্টাল নাম্বার সিস্টেমকে, আপনাদেরকে পরীক্ষায় যদি কোশ্চেনটা করে কোন নাম্বার সিস্টেমকে ইন্দো ইউরোপিয়ান নাম্বার সিস্টেম বলে, তখন আপনারা বলবেন এটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। এখন অক্টাল নাম্বার সিস্টেম আমরা কোন জায়গায় ইউজ করি, এটার পারপাসটা কোন জায়গায়? নর্মাল ভাবে চিন্তা করেন, তো আপনারা অনেকেই জানেন বা আজকে নতুন ভাবে শিখবেন, আমি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, আসি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। তো পরীক্ষার সময় আমার অবজেক্টিভের ব্যাপারে আমি একটু সেন্সিটিভ ছিলাম। তো অবজেক্টিভের ব্যাপারে হচ্ছে আমি নিজের খাতা বাদ দিয়ে ফ্রেন্ডদের খাতাটা একটু বেশি দেখতাম। তো যাই হোক, সব সময় আমার ফ্রেন্ডরা দোয়া করতো যে আমার আশেপাশে যেই পড়ুক না কেন তানভীর যাতে না পড়ে। তো সবার দোয়া তো আল্লাহ সবসময় কবুল করে না, তো যাদের দোয়া কবুল করে না তাদের জন্য আল্লাহ আমাকে পাঠায় দিত। তো ফার্স্টে আমি তাকে জিজ্ঞেস করতাম, দোস্ত অবজেক্টিভ ঘন্টা পড়ার সাথে দোস্ত এক কত? তো সে বলতো যে দোস্ত এক কত, তুই কি পড়ালেখা করস না? তো ভালো স্টুডেন্ট ভাব মারবেই, স্বাভাবিক। তা আমি কিছু বলতাম না, দোস্ত শিখলে কি আর তোকে জিজ্ঞেস করতাম। সেকেন্ড টাইম আবার আমি বললাম যে দোস্ত 2 কত, তখন সে আর একটু ভাব মারলো, তো ভালো কথা। তো আমি বললাম যে দোস্ত এবারের মতো বইলা দেয়, আর জীবনে তোরটা আমি দেখবো না। থার্ড টাইম আমি যখন কিছুক্ষণ বসে ছিলাম, বসার পর থার্ড টাইম তার কানের কাছে যা বলতেছি, দোস্ত বাদ বাকি যা আছে সব বইলাতে, যদি না বলস বাইরে তো যাবি, আর তুই তো জানোস আমি কত ভালো মানুষ। তো সে তখন আমাকে বলতো যে দোস্ত টেনশন করিস না, আমি পরীক্ষা সলভ করে যাওয়ার আগে, মানে পরীক্ষার ক্লাস লিভ করার আগে আমি তোকে কোশ্চেন পেপারটা দিয়ে দিব, তুই এখান থেকে দেখে নিস, কারণ সে কোশ্চেন গুলোতে দাগায় দিবে। তো সে সমস্ত পরীক্ষা দিতে হলো গিয়ে 25 মিনিটে, আর আমি পরীক্ষা দিতাম 5 মিনিটে, কারণ আমার এত টেনশন করার কিছু ছিল না, দাগায় দিছে এটা ফিল আপ করে দিয়ে চলে আসতাম, দ্যাটস ইট, আর কিছু না। এখন এটার সাথে অক্টাল নাম্বার সিস্টেমের সম্পর্কটা কি সেটা একটু বলি। একটু যদি আপনি আমার ঘটনাটা একটু মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন তাহলে দেখবেন ফার্স্টে আমি আমার ফ্রেন্ডকে সিঙ্গেল ভাবে বিরক্ত করছি। তো একটা একটা করে ডাটা যদি তার কাছ থেকে আমি দেখতে যাই তাহলে টাইম বেশি লাগবে। ওকে, আর সে যখন টোটাল কোশ্চেন পেপারটা আমাকে দিয়ে দিচ্ছে সেটাতে ডেফিনেটলি স্যার টাইমটা কি লাগবে? কম লাগবে। এক্স্যাক্টলি ইলেকট্রনিক সিস্টেমে ইলেকট্রনিক সিস্টেমে সিস্টেমে বিট গ্রুপ করার জন্য ইলেকট্রনিক সিস্টেমে বিট গ্রুপ করার জন্য মূলত অক্টাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। অক্টাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। ওকে,
ইলেকট্রনিক সিস্টেমে বিট গ্রুপিং এর জন্য অক্টাল নাম্বার সিস্টেম ইউজ করা হয়। আর ইলেকট্রনিক এই অক্টাল নাম্বার সিস্টেম থেকে মূলত আমরা বাইটের কনসেপ্টটা পাবো। ওকে, বাইট। এখন হোয়াট ইজ বিট, হোয়াট ইজ বাইট? আবার কেউ মনে করেন BITE লেখেন না, টিচার কিন্তু উড়াধুরা আপনাকে কামড় দিবে। ওকে, তো আপনারা লিখবেন বাইট। আর বিট গ্রুপিং এর জন্য মূলত কোন নাম্বার সিস্টেম ইউজ করা হয়? অক্টাল। তো আমি এখন আপনাদেরকে দেখাবো বিট আর বাইট কাকে বলে। তো এটার জন্য আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। আমার একটা খুব পছন্দের স্টুডেন্ট ছিল, নাম হচ্ছে টিপু। আর আরেকটা পছন্দের স্টুডেন্ট ছিল, নাম হচ্ছে তানজিল। আপনারা সাইজ দেখেই বুঝতে পারতেছেন। আর দুইজনই খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের যেটা হয়, একজন আরেকজনের দেখতে পারে না। তো টিপু তানজিলকে বলতো, ও কি কিছু পারে? ফাঁকিবাজ কোথাকার। আর তানজিল বলতো, বাইকটার করে বাইকটা, তুই কি কিছু পারস নাকি? ওকে, তো টিপু তার ফ্রেন্ড সার্কেলে অনেক পপুলার ছিল। টিপু তার ফ্রেন্ড সার্কেলে অনেক বেশি পপুলার ছিল। তো সে এতটাই বেশি পপুলার ছিল যে সবাই তাকে অনেক বেশি আদর করতো। কারণ পপুলারিটির একটাই কারণ, টিপু পরীক্ষার সময় তার খাতা শেয়ারিং মোডে রাখতো। সবাই তার খাতা দেখে উপকৃত হইতো। আর তানজিলের সাথে সবাই একটা সেফ ডিস্টেন্স রাখতো। তার কারণ হচ্ছে তানজিল মুখ কম চালাইতো, হাত বেশি চালাইতো। ওকে, তো টিপুও সবসময় তানজিলের কাছ থেকে সেফ ডিস্টেন্স রাখতো। আর টিপুর একটা খুব ভালো স্বভাব ছিল মানুষকে পিছন থেকে যে থাপ্পড় মারা। আর থাপ্পড় মারা বলতো, দোস্ত কেমন আছোস? আপনারা জানেন পিছন থেকে হঠাৎ ভাবে কেউ যদি একটা থাপ্পড় মারে তখন আপনার কিন্তু মেজাজ চরম খারাপ হয়। তো আমার ওর ফ্রেন্ডদেরও মেজাজ চরম খারাপ হইতো। তো সে কি করতো, পিছনে ফিরতো, দেখতো যে যেই মারছে আজকে তাকে শোয়ায় ফেলবে। তো দেখে যে পিছনে দাঁড়ায় আছে টিপু। তো কেউ হচ্ছে টিপুর গায়ে হাতটা তুলতে চাইতো না। কারণ ওর গায়ে যদি হাত তুলে ওর যদি মন খারাপ হয় তাহলে পরীক্ষায় হেল্প করবে না। তো তানজিল সবসময় আল্লাহর কাছে দোয়া করতো যে তুই খালি একদিন ভুল করে আমারে জিজ্ঞেস করিস, দোস্ত তুই কেমন আছস। তো একদিন আল্লাহ তানজিলের দোয়া কবুল করছে। তো টিপু ভুল কইরা তানজিলকে পিছন থেকে একটা থাপ্পড় দিছে, দিয়ে বলতেছে, দোস্ত কেমন আছস? তানজিল বলে, আল্লাহুম্মা আমিন। তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 টিপু মেডিকেলে। ওকে, তো দেখেন টিপু তানজিলকে কয়টা থাপ্পড় মারছে? একটা। এই সিঙ্গেল সিগন্যালকে বিট বলে। আর এরকম 8টা সিঙ্গেল সিগন্যালকে মূলত স্যার কি বলা হয়? বাইট। তার মানে বাইনারির 8টা ডিজিটকে কম্বাইন করলে মূলত আপনি কি পাবেন? 8টা বিটকে কম্বাইন করলে আপনি একটা বাইট পাবেন। আর আপনাদেরকে একটু জানায় রাখি, বাইট কিন্তু ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করতে হয়। বাইট কিন্তু ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করতে হয়। আর বিট হচ্ছে স্মল বি দ্বারা প্রকাশ করতে হয়। ওকে, তো এখন অনেকে বলতে পারেন যে স্যার আমি এভাবে করে লিখলাম, এটাকে আমি কি বলবো? আপনি এটাকে 4 বিটস বলবেন, এটাকে কোনোভাবে আপনি বাইটস বলতে পারবেন না। কারণ বাইট হওয়ার জন্য অবশ্যই 8 বিট হতে হবে। 8 বিটের কমও হতে পারবে না, বেশিও হতে পারবে না। যেমন আমি এখানে লিখলাম 10111101, আমি র্যান্ডমলি একটা বাইনারি ডিজিট দিলাম। এটাকে আমরা কি বলবো স্যার? বাইট বলবো, 1 বাইট বলবো। কিন্তু এখানে যদি হুট করে একটা ডিজিট বেড়ে যায়, কি বলবো? 9 বিটস বলবো। ওকে, তো এটাই হচ্ছে কথা। তো যদি 8 বিট হয়, যদি একটু আমাকে একটু আপনারা রিপ্লাই দেন। আমি রিপ্লাইয়ের জন্য ওয়েট করতেছি, দেখি আপনারা রিপ্লাই দেন কিনা। 8 বিট হলে কত বাইট হবে? 16 বিট হলে কত বাইট হবে? আর যদি 17 বিটস হয়, 17 বিটস হয় কত হবে? ওকে, তো 2 বাইট। ওকে, তো অনেকেই বলছে, যেমন মোহাম্মদ রাব্বি বলতেছে 1 বাইট। আর তানভীর আহমেদ প্রমি বলতেছে 2 বাইট হবে। তো থ্যাংক ইউ। আর অনলাইনে ক্লাস নিলে অনেক সুবিধা যে অনেকে গালাগালিও করতে পারে। তো যারা গালাগালি করতেছে ভালো। ওকে,
বিট গ্রুপিং কি কাজ করে প্রমি আমাদেরকে জিজ্ঞেস করছে, এটা আমরা সামনে যখন ডিজিটাল লজিক ডিজাইন নিয়ে কথাবার্তা বলবো আমরা তখন এটা নিয়ে ডিসকাশন করব, ওটা কোনো ব্যাপার না। তো এবার আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল তো আমি একটু একটা জিনিস একটু বলি, 17 বিটস কেও আমরা কিন্তু 17 বিটসই বলবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু স্লোলি যাচ্ছি। তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, তো সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো আমি আগেই বলছি, যদি ব্লক যদি থাকে 8 বিটের থাকে বা 16 বিটের থাকে, সেটাকে আপনি 2 বাইটস বা 17 বিটস, মানে 2 বাইটস বলতে পারবেন। বাট হচ্ছে যদি আপনার 17 বিটস থাকে, অর্থাৎ এক্সাক্ট 8 এর যদি গুণী মানে জাস্ট হচ্ছে মাল্টিপল বাই 8 যদি না হয়, তাহলে সেটাকে, বা ডিভিশন বাই 8 যদি না হয় প্রপার, সেটাকে আপনি কি বলতে পারবেন না, বাইট বলতে পারবেন না। তো এগুলো নিয়ে লেটার অন আমরা অনেক ডিসকাশন করব, যেহেতু আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। ওকে, তো আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে আসতেছি। তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আপনারা সবাই জানেন, 0 1 2 3 4 5 6 7 8 9। এরপরে আসে এ বি সি ডি ই এফ। ওকে, এটার বেস হচ্ছে 16, এটার বেস হচ্ছে 16। এখন কথা হচ্ছে আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আমরা কোথায় ইউজ করি, এটার পারপাসটা কি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের। তো আমরা একটু ডিসকাশন করব এই ব্যাপারটা নিয়ে, যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কোথায় আমরা ইউজ করি। তো স্যার দেখেন এটা কি কালার, একটু দেখি আপনারা বলতে পারেন কিনা। এটা কি কালার, আর বলতে পারেন কিনা। আমি একটু ওয়েট করতেছি, দেখি কেউ রিপ্লাই দেয় কিনা। 1 নাম্বার কালারটা কি, 2 নাম্বার কালারটা কি, 3 নাম্বার কালারটা কি। একজনে দিছে, মোহাম্মদ রাবি বলছে পিঙ্ক। তারপরে একজনে বলছে লাইক হচ্ছে খন্দকার তাসনিম আফরিন বলছে পার্পল ইয়েলো হোয়াইট। তারপরে আমাদেরকে বলছে এমডি সাকিব খান ইয়েলো। তো যাই হোক, আপনারা বলতেছেন, তো আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে চাই, আসলে আমি টেস্ট করতেছি না আপনারা কালার ব্লাইন্ড কিনা। ওকে, আমি যেটা টেস্ট করতেছি সেটা হচ্ছে আমি যে কালারগুলো নিয়ে কাজ করতেছি সেটা একটা ইলেকট্রনিক সিস্টেমে কাজ করতেছি। ইলেকট্রনিক সিস্টেমে কালার নিয়ে কাজ করার জন্য, এক্স্যাক্টলি ইলেকট্রনিক সিস্টেমে কালার নিয়ে কাজ করার জন্য মূলত আমরা কোন নাম্বার সিস্টেম ইউজ করব, হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করব। মূলত ইলেকট্রনিক সিস্টেমে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটা ব্যবহার করা হয় কালার কম্বাইন করার জন্য। ইভেন আমি যে এই পেজটার মধ্যে বিভিন্ন কালারে লিখতেছি, এই কালারগুলো মূলত হলো গিয়ে হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে তৈরি করা। এগুলো আমরা সামনে লেটার অন দেখবো যেগুলো কেমনে কাজ করে। আর আরেকটা জিনিস হলো গিয়ে যে ইলেকট্রনিক সিস্টেমের এই কালার কম্বিনেশনের কথাও যেহেতু বলতেছি, আপনারা প্রায় মোবাইল ফোন নিয়ে একজন আরেকজনের সামনে ভাব মারেন, বিশেষ করে হোম স্ক্রিনটা যেখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকে লাইক ফেসবুক, টুইটার, ইউটিউব। তো আপনি ভাব মারেন, তো আপনারা কেউ কি বলতে পারবেন ওই মোবাইলের ওই ইন্টারফেসটাকে কি বলে, যেখানে আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলোকে ওপেন করেন। তো আমি একটু ওয়েট করতেছি, দেখি কেউ বলতে পারে কিনা। অবশ্যই পারবেন, কারণ আপনারা অনেক জিনিয়াস, আপনাদের ব্রেনে আল্লাহ কোরাই 7 ফিট করছে। তো আপনারা একটু কাইন্ডলি আমাকে বলতে পারবেন এই যে মোবাইলের যে ইন্টারফেস গুলো আপনারা দেখেন, ওকে, যে আপনারা যে ইন্টারফেসটা, হ্যাঁ, তো এখানে সাকিব সাদমান সজীব বলছে এটা হচ্ছে গুই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আরো অনেকে ভালো রাইট অ্যান্সার দিছে, রনক রাতুল গুই।
তারপরে একজন বলছে মোহাম্মদ মৃধা, এটা আসলে ইউজার ইন্টারফেস যখন হচ্ছে হলো গিয়ে আগে ছিল, এখনকার দিনে ইউজার জেরক্স যখন বানাইছিল সেটা কি ইউজার ইন্টারফেস বলা হতো, কিন্তু এখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলে। একজন দুইবার বলছে তৈফুল, সে হচ্ছে গুই গুই। ওকে, গুই গুই একবারই বলতে হবে, দুইবার না বললেও চলতো। ওকে, এত ইনফাসাইজ করে বলার দরকার নাই। আসলে GUI যে হোম স্ক্রিনটাতে আমরা ইয়ে করি, ইভেন আমি যে জায়গাটাতে লিখতেছি এটাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলে, দ্যাট মিন সংক্ষেপে গুই। এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এই যে আপনারা যত রং বেরঙের কালার দেখেন, এই সব কালারগুলো মূলত কোন নাম্বার সিস্টেম দিয়ে তৈরি করা হয়? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম দিয়ে তৈরি করা হয়। এখন হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম দিয়ে যে কালারগুলো তৈরি করা হয়, সেই কালারের জন্য একটা কোড ইউজ করা হয় যেটাকে কালার কোড বলে। সেটা মূলত হেক্সা কালার কোড। ওকে, এটাকে হেক্সা কালার কোড বলে। ওকে, কিভাবে একটা হেক্সা কালার কোড তৈরি হয় সেটা একটু আপনাদেরকে বলতেছি। হেক্সা কালার কোড তৈরি করার জন্য সবার প্রথমে হচ্ছে দিতে হয় হ্যাশ, তারপরে হেক্সার 6 ডিজিটস, হেক্সার 6 ডিজিটস, হেক্সার 6 ডিজিটস, হেক্সার 6 ডিজিটস ব্যবহার করে মূলত হেক্সা কালার কোডটাকে স্যার তৈরি করা হয়। এখন স্যার লক্ষ্য করেন কিভাবে। তো আমরা যদি একটু উপর থেকে আসি, আমরা যদি একটু নিচের থেকে আসি তাহলে সেটা একটু দেখেন যে, মানে একটু উপরের থেকে আসি, সরি, যে সেটা হচ্ছে হেক্সাডেসিমালের 16টা ডিজিট থেকে আপনি যদি টোটাল 6টা কালারকে পিক করেন, সেটা প্রতিনিয়ত নতুন নতুন কালার কি করবে স্যার? প্রোভাইড করবে। যেমন আমি এখান থেকে একটা কালার নিলাম, হ্যাশ দিলাম, একটা ডিজিট নিলাম লাইক এ, তারপরে আমি পিক করলাম বি, তারপরে আমি পিক করলাম সি, তো আসতেছে ABC। আর এরপরে আমি নিলাম 1, এরপরে নিলাম 2, এরপরে নিলাম আমি 3। তো 1 2 3, এই 6টা ডিজিট মিলে মূলত একটা কালার তৈরি করবে। তো কি কালার তৈরি করবে এটা আমরা প্র্যাকটিক্যালও দেখব, কিন্তু কেন এই 6টা ডিজিট নিয়ে কাজ করতেছি এটা একটু বলে রাখি। আমরা জানি 3টা মৌলিক রং আছে, একটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। রেড হচ্ছে এই 3টা কালারকে যখন আমরা মিক্স করব প্রতিনিয়ত নতুন নতুন কালার কিন্তু স্যার তৈরি হবে। তো এখানে একটু একটা জিনিস দেখেন, এখানে প্রথম দুইটা যে ডিজিট আমি সি, এটা হচ্ছে রেডের জন্য কাজ করবে, পরের দুইটা ডিজিট গ্রিনের জন্য কাজ করবে, আর পরের দুইটা ডিজিট হচ্ছে ব্লুর জন্য কাজ করবে। এই ছয়টা, এই 6টা কালার, 6টা ডিজিট, এই 6টা ডিজিটের প্রতি দুইটা কালার এক একটা, প্রতি দুইটা ডিজিট এক একটা কালার নিয়ে কিন্তু কাজ করবে স্যার। AB রেডের জন্য কাজ করবে, C1 গ্রিনের জন্য, আর বি হচ্ছে হলো গিয়ে ব্লুর জন্য কাজ করবে, মানে 2 3 এটা। আচ্ছা, তো আমি একটু আরো ইন্টারেস্টিং করে দেখাচ্ছি যে প্রথম দুইটা ডিজিট আপনারা এতটুকু জানেন যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম মূলত কালার কম্বিনেশনের জন্য কাজ করে, আরো অনেক কিছুর জন্য কাজ করে, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। তো এটা মূলত রেডের জন্য কাজ করে, এটা মূলত গ্রিনের জন্য কাজ করে, আর এটা কাজ করে মূলত স্যার ব্লুর জন্য। ওকে, ব্লু কালারটা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাও আমরা ধরে নিলাম এটা ব্লু, কারণ আমি কালার ব্লাইন্ড। ওকে, এবার এখন আমরা এটা দেখব যে এটা আসলে কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে। ওকে, আর তার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, হেক্সা কালার কোডের মাধ্যমে 16 মিলিয়ন কালার প্রডিউস করা যায়। হেক্সা কালার কোডের মাধ্যমে 16 মিলিয়ন কালার প্রডিউস করা যায়। তো সেটার এক্সাম্পলটা একটু আপনারা দেখে নেন যে কিভাবে কালার কোড তৈরি হয়। আর স্যার কেউ কোড নিয়ে প্যানিক হবেন না, আমি চ্যাপ্টার 4-এ কোডিং সংক্রান্ত ব্যাপার ডিটেলসে আপনাদের সাথে ডিসকাশন করব। একজন আমাকে জিজ্ঞেস করছে যে রনক রাতুল, যে হ্যাশ দিয়ে 6টা জিরো দিলে কি হবে। আমরা ওগুলো প্র্যাকটিক্যালি দেখবো স্যার, প্র্যাকটিক্যাল জিনিস প্র্যাকটিক্যালি দেখতে মজা লাগে, আর সেটার কালার কোডটা কেমন হবে সেটা। তো রাতুল, আপনার জন্য আমি স্টার্ট করতেছি। না স্যার, আমি আসলে স্যার আপনাদেরকে একটু বলে রাখি,
আমি আপনাদেরকে একটু বলে রাখি, যেমন তানভীর আহমেদ প্রমি আমাকে জিজ্ঞেস করছে এবি কি অলওয়েজ কালার প্রডিউস করবে। স্যার আমি আপনাকে বলি, আমি এমনি র্যান্ডমলি কয়টা ডিজিট তৈরি করছি, আমি নিজেও জানি না এটা কি কালার প্রডিউস করবে। আমি জাস্ট দেখাইছি যে 6টা ডিজিট আপনি যে কোনো কিছু নিতে পারেন। যেমন অনেকে বলতেছে যে আমার লাইফ তো মনে করেন অনেক ভালো, কারণ আমি পরীক্ষায় 0 0 পাইতে 6টা 0 নিলাম, কি কালার আসবে, আমাদেরকে একজন জিজ্ঞেস করছে। কিন্তু তো আমি এগুলো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। ওকে, তো আমি জাস্ট আমার ইন্টারফেসটাকে একটু ওপেন করতেছি। সেখানে ওকে স্যার, 16 মিলিয়ন আমি জাস্ট হচ্ছে যে বলতেছি যে স্যার তালহা জুবায়ের সাকিব যে অ্যাপ্রক্সিমেটলি 16 মিলিয়ন, এরপরে নতুন নতুন কালার তো অ্যাড হইতে থাকে। তো এটা তো কখনো স্যার চেঞ্জ হবে না, মানে এটা কখনো তো স্যার স্থির থাকবে না, এটা লেটেস্ট স্যার টেকনোলজি আসতেই থাকবে স্যার। ওকে, ভাগ্যিস আপনারা আমার টিচার হন নাই। স্যার কালার কোড মনে রাখার, এসপি জাওয়াদ, মনে রাখার কোনো সহজ উপায় নাই। এটার একমাত্র সহজ উপায় কি সেটা বলতেছি, আপনারা জাস্ট একটু লক্ষ্য করেন, একটু ফোকাস করেন। দেখেন আমি জাস্ট একটা কোড লিখতেছি। ওকে, কোডটা জাস্ট একটু বড় করি। জাস্ট হচ্ছে হলো গিয়ে এটার ইয়েটাকে আমি জাস্ট হচ্ছে একটু বড় করে দিলাম, যাতে আপনারা খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারেন। তো এখানে আমি লিখলাম বডি স্টাইল। ওকে, তারপরে হচ্ছে একটু ছোট করে নিই। হ্যাঁ, বডি স্টাইল ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড হাইফেন COLOR কালার। আর আমি দিলাম এখানে, আচ্ছা রেড তো দিব না, তো আমি এখানে দিলাম হ্যাশ ABC123। ওকে, জাস্ট আমি কালারের একটু লেখার টেক্সটের সাইজটা একটু ছোট করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এটাকে ফাইল দিয়ে জাস্ট সেভ করলাম। তো এটাকে জাস্ট আমি রিলোড করে দেখতেছি আসলে কি হয়। তো দেখেন স্যার, পেজের কালারটা স্যার কমপ্লিটলি কিন্তু স্যার চেঞ্জ হয়ে গেছে। ওকে, পেজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি বললেন যে আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। তো একজন আমাকে বলছে যে আমি যদি সবগুলো ডিজিট 0 দিই তাহলে কি হবে। তো চলেন আমরা সবগুলো ডিজিট 0 দিয়ে দেখি আসলে কি হয়। তো আমি এখানে হচ্ছে ফার্স্টে 0 0 0 0 0 0। তো ফাইল দিয়ে সেভ, রিলোড করলাম। তো ব্যাকগ্রাউন্ডটা স্যার কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। তো স্যার আপনি এখানে প্রতিনিয়ত কালারগুলোকে যদি চেঞ্জ করেন, যেমন আমি এখানে 0 0 কে চেঞ্জ করে আমি লিখলাম, যেহেতু আমি ঢাকা কলেজ থেকে বিলংস করি, তো আমি লিখলাম DC এটা। তো ফাইল দিয়ে এটাকে আমরা সেভ দিলাম। তো আমরা আউটপুটটা দেখি কি আসে। তো স্যার রেড হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন যে প্রতিনিয়ত স্যার আমি কালার কোডগুলো ডিজিটগুলোকে চেঞ্জ করতেছি, কালার চেঞ্জ হচ্ছে। এখন এখন কেউ হচ্ছে হলো গিয়ে ধরেন আপনারা দোকানে শপিং জাস্ট হচ্ছে শপিং করতেই যান। আচ্ছা, আমাদেরকে সাকিব সাদমান সজীব রিকোয়েস্ট করছে যে BE1E2D। তো আমার আসলে স্মৃতিশক্তি অনেক ভালো তো স্যার, তো আমি আরেকবার দেখতেছি BE1D, তারপরে হচ্ছে হলো গিয়ে BD1D। আচ্ছা, EI আমি ধরে নিলাম এরকম কিছু একটা হবে সাকিব, সরি, যতটুকু হয় ততটুকুই। তো আমরা আসলে কি করলাম একটু দেখে নিই। টোটাল আমরা 6টার বেশি দিয়ে দিছি। আমাদেরকে এখানে কয়টা নিতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। BE1E2D। সো আমরা দেখি BE1E, তারপরে হচ্ছে 2D। ওকে, ফাইল দিয়ে সেভ দিলাম, রিলোড। তো এখানে এরকম একটা হালকা রেডিশ কালারের ইয়ে আসছে। তো আমরা যখন দোকানে যাই, আমরা তো দোকানে যাই কখনো বলি না যে প্লিজ আমাকে হ্যাশ ABC123 কালারের একটা ড্রেস দেন। অথবা আমাদেরকে যে সজীব বলছে, তো সজীবের কথা অনুযায়ী আমরা যদি দোকানে যাই বলি হ্যাশ BE1E
স্যার হ্যাশট্যাগটা ইউজ করা হয় হলো গিয়ে হেক্সা কালার কোডের জন্য। এটা আমরা সামনে যখন চ্যাপ্টার 4 পড়বো স্যার, আপনারা টেনশন নিয়েন না, আমি ডিটেলসে এগুলোকে ডিসক্রাইব করব। তো আমরা দোকানে যে কখনো বলি না যে হ্যাশ বিই 1E 2D কালারের একটা আমাকে ড্রেস দেন, ওকে? তো হ্যাশ কালার বা হ্যাশট্যাগটা আমরা সামনে দেখবো যে এটা চ্যাপ্টার 4 এর সময়। আমি জাস্ট স্যার আপনাদেরকে দেখাচ্ছি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কিসের জন্য কাজ করে। আর আমি যে কথাটা বলছিলাম যে হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে হাজার হাজার কালার প্রডিউস করা যায়। হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে একজন জিজ্ঞেস করছে তুষার আহমেদ, কালার কোডের ডিজিট অ্যালফাবেট ক্যাপিটাল এন্ড স্মল এর জন্য কালার চেঞ্জ হবে? এটা কোনো ফ্যাক্টর না, আপনি স্মল লেটারও লিখতে পারবেন, ক্যাপিটাল লেটারও লিখতে পারবেন। যেমন আমি একটা স্যার ওয়েব পেজে গেছি, সেটা হচ্ছে W3 স্কুলস, এটা আমরা চ্যাপ্টার 4 পড়ার সময় ডিটেলসে এগুলো থেকেই আমরা দেখব। তো এখানে দেখেন, আমি যখনই স্যার কোনো একটা কালারের উপর মাউস পয়েন্টারটা নিচ্ছি, অটোমেটিক্যালি কিন্তু এখানে কালার কোডগুলো চেঞ্জ হচ্ছে। এখন দেখেন, এখানে আমি ক্যাপিটাল লেটারও ইউজ করতে পারি, স্মল লেটারও ইউজ করতে পারি। আপনি যদি স্মল লেটার ইউজ করেন তাহলে দেখেন এটা সাদা আসবে। তো মনে করেন আপনার এই কালারটা অনেক পছন্দ হয়েছে, তো একজন আমাকে, সাকিব নামের একজন জিজ্ঞেস করছিল যে কালার, এসপি জাওয়াদ আমাকে জিজ্ঞেস করছিল যে কালার কোড মনে রাখার সহজ উপায় কি? স্যার, মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে জাস্ট হচ্ছে কোনো একটা ওয়েব পেজে যাবেন, সেখানে হচ্ছে লিখবেন HTML কালার কোড। কালার কোড লিখলে এরকম পিক এ কালার বা কালার পিকার নামক একটা অপশন আসবে। সেই কালার থেকে যে কালারটা আপনার পছন্দ সেই কালারটাকে ধরেন আপনি পিক করছেন। তো ধরেন আপনি কালারটা পিক করার সাথে সাথে এখানে দেখেন একটা হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম জেনারেট হয়েছে, যেটাকে আমরা হেক্সা কালার কোড বলি। আর আমি যেটা বলছিলাম যে স্যার, একটা রেডের জন্য কাজ করবে, একটা গ্রিন, একটা ব্লু। তো প্রথম দুইটা কাজ করতেছে রেডের জন্য, পরের দুইটা কাজ করতেছে গ্রিনের জন্য, আর পরের দুইটা কাজ করতেছে স্যার ব্লুর জন্য। তো আপনার এই কালারটা অনেক পছন্দ হয়েছে, ধরেন আমার অনেক পছন্দ হয়েছে, ওকে? আমি জাস্ট এটাকে কপি করলাম, কপি করার পর আমি জাস্ট এই জায়গাতে এটাকে জাস্ট আমি বসায় দিলাম, ওকে? তো আমি জাস্ট এগুলোকে বসায় দিচ্ছি। তো ফাইল দিয়ে এটাকে আমরা হচ্ছে সেভ করছি। আর এখানে আমরা জাস্ট এটাকে জাস্ট একটু পেজটা রিফ্রেশ করি, দেখেন স্যার কালার চেঞ্জ হয়ে গেছে, ওকে? তো আমরা এতটুকু জিনিস আইডেন্টিফাই করতে পারছি। ডেসিমাল নাম্বার হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটির জন্য কাজ করে, বাইনারি নাম্বার ইলেকট্রনিক সিস্টেমকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করে, অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে হলো গিয়ে বিট গ্রুপিং এর জন্য কাজ করে। এটা আমরা ডিজিটাল লজিক ডিজাইন নিয়ে যখন কথাবার্তা বলবো তখন একটু দেখব। আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে কালার কোডিং সিস্টেম নিয়ে কাজ করে, এটা আপনারা দেখছেন, ওকে? তো আমরা আমাদের নেক্সট সেগমেন্টটাতে মুভ করতেছি। তো নেক্সট সেগমেন্টে আপনাদের আমি জিজ্ঞেস করব বেস কাকে বলে, হোয়াট ইজ বেস? তো আপনি বলবেন বেস মানে ভিত্তি। তারপরে বেজের আরেকটা নাম আছে, আপনারা জানেন কিনা সেটা একটু বলি। বেজের আরেকটা নাম হচ্ছে র্যাডিক্স, ওকে? তো বেস র্যাডিক্স যে কথা, ভিত্তি কিন্তু একই কথা। তো বেস কাকে বলে, হোয়াট ইজ বেস? তো স্যার, যে কোনো নাম্বারের দুইটা লিমিট থাকে, একটা হচ্ছে আপার লিমিট আর একটা হচ্ছে লোয়ার লিমিট। তো যেটা আমাদের লোয়ার লিমিট, লাইক এটা, এই পজিশনটাকে আমরা ধরলাম লোয়ার লিমিট। তো সেই লোয়ার লিমিটটাকে, লোয়ার লিমিটের অপর নাম হচ্ছে স্যার সাফিক্স। লোয়ার লিমিটের অপর নাম হচ্ছে সাফিক্স। এখন সাফিক্সে আপনি যখন 2 বসাবেন তখন এই নাম্বারটাকে আমরা বলবো বাইনারি। যখন 8 বসাবেন এই নাম্বারটাকে আমরা বলবো অক্টাল। যখন আপনি 16 বসাবেন এই নাম্বারটাকে আমরা বলবো হেক্সা। যখন আপনি 10 বসাবেন তখন এই নাম্বারটাকে আমরা বলবো ডেসিমাল, ওকে? ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যখন 2 বসাচ্ছেন তখন নাম্বারের নেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন 8 বসাচ্ছেন তখনও নাম্বারের নেচারটা চেঞ্জ হচ্ছে, যখন 16 বসাচ্ছেন তখন নাম্বারের নেচারটা চেঞ্জ হয়ে হেক্সা হয়ে যাচ্ছে, যখন 10 বসাচ্ছেন তখন নাম্বারের নেচারটা চেঞ্জ হয়ে সেটা ডেসিমাল হয়ে যাচ্ছে। আর স্যার এখানে যে 2, 8, 16, 10 বসাচ্ছেন, এই ভ্যালুগুলোকে মূলত স্যার বলা হয় ইন্টিজার ভ্যালু, ওকে? আবার অনেকে এটাকে ইন্টিজারও বলতে পারেন, কিন্তু কেউ এটাকে ইন্টিজার বলেন না, এটা হচ্ছে স্যার ইন্টিজার ভ্যালু। তো
এটাকে ইন্টিজার ভ্যালু বলা হয়। তো এখন আমরা বেজের ডেফিনেশন বা র্যাডিক্সের ডেফিনেশন দিব। র্যাডিক্সের ডেফিনেশনটা কি দিব? কোনো নাম্বারের আপনারা কাগজ কলম নিয়ে নেন, একটু লিখে নেন। কোনো নাম্বারের সাফিক্সে অবস্থিত কোনো নাম্বারের সাফিক্সে অবস্থিত কোনো নাম্বারের সাফিক্সে অবস্থিত ইন্টিজার ভ্যালু কোনো নাম্বারের সাফিক্সে অবস্থিত ইন্টিজার ভ্যালু যা ওই নাম্বারের যা ওই নাম্বারের যা ওই নাম্বারের প্রকৃতি বা নেচার নির্ধারণ করে তাকে বেস বলে। বেসের অপর নাম হচ্ছে র্যাডিক্স। আমি আরেকবার বলতেছি, কোন নাম্বারের সাফিক্সে অবস্থিত ইন্টিজার ভ্যালু যা ওই নাম্বারের প্রকৃতি বা নেচার নির্ধারণ করে তাকে বেস বলে। ওকে, তাকে বেস বা র্যাডিক্স বলে। এখন আপনাদের 1 নম্বরে সৃজনশীল কোশ্চেনে যদি কখনো জিজ্ঞেস করে র্যাডিক্স কাকে বলে, তো প্যানিক হওয়ার কিছু নাই। র্যাডিক্স কাকে বলে যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, তাহলে আপনারা কার ডেফিনেশনটা লিখে দিবেন, র্যাডিক্স কাকে বলে বা র্যাডিক্স কি। আর স্যার আপনাদেরকে একটু বলে রাখি, সৃজনশীল কোশ্চেনে যদি কি জিজ্ঞেস করা হয় তার মানে আপনার কাছে কিন্তু স্যার সংজ্ঞা চাবে। ওকে, যদি আপনাকে জিজ্ঞেস করে যে র্যাডিক্স কি, তখন আপনার ডেফিনেটলি এই যে বেসের ডেফিনেশনটা দিতে হবে। ওকে, তো এখন আপনাদেরকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি, যে কোশ্চেনটা আসলে আমি জিজ্ঞেস করব। তো সৃজনশীল কোশ্চেন এটা প্রায় জিজ্ঞেস করে অবজেক্টিভের জন্য, তো সেটাই বলতেছি। ধরেন আমি এখানে একটা নাম্বার নিলাম 10, তখন এটা হয়ে যাবে স্যার ডেসিমাল নাম্বার। যখন আমি 10 নিব, এটা 2 হবে, সেটাকে স্যার কি বলা হবে? বাইনারি। আমি যখন 10 নিচ্ছি, 8 নিচ্ছি বেসটা, এটাকে আমি বলবো অক্টাল। যখন আমি 10 বেসটা 16 নিব, সেটাকে বলা হবে হেক্সাডেসিমাল। ওকে, তো ফার্স্টে হচ্ছে 10, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 8, দেন হচ্ছে 16। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে প্রত্যেকটা নাম্বার যে খালি তাদের বেস চেঞ্জ হওয়ার কারণে তাদের নেচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন পরীক্ষায় প্রায় আপনাদেরকে জিজ্ঞেস করে যে 1, 2 এটা কোন ধরনের নাম্বার। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি যে 1, 2 কোন ধরনের নাম্বার, তাহলে আপনাদের অ্যান্সারটা কি হবে এটা আমি খুব ভালোভাবেই জানি। আপনারা বলবেন এটা বাইনারি বাদে সব নাম্বার। এই নাম্বারটা স্যার ডেসিমাল হবে, এটা অক্টাল হবে, এটা হেক্সা হবে। কিন্তু আপনাদেরকে জানাই রাখি, এটা হবে নাম্বার আনডিফাইন্ড। নাম্বার আনডিফাইন্ড। কেন নাম্বার আনডিফাইন্ড? কারণ তার বেস কি আছে? অনুপস্থিত। এখন আপনি বলবেন যে বেস অনুপস্থিত থাকলে কি প্রবলেম হইতে পারে? বেস না থাকলে নাই, এটা তো আমি জানি, এটা ডেসিমাল নাম্বার হইতে পারে, অক্টাল নাম্বার হইতে পারে, হেক্সাডেসিমাল নাম্বার হইতে পারে। তো এই কথাটা আমি আপনাদেরকে একটু ইলাবোরেট ভাবে বুঝাই। ধরেন আপনি প্রতিদিন কর্মকাণ্ডের বিভিন্ন কাজের জন্য আপনি গিয়ে নাম্বার ইউজ করেন। তো আপনি ধরেন দোকানে আপনার মোবাইলে ফ্লেক্সি করতে গেছেন, ধরেন 50 টাকা ফ্লেক্সি করতে গেছেন, তখন আপনি দোকানদারকে যা বলেন আমাকে 50 পেজ 10 টাকা ফ্লেক্সি করেন, আপনি কখনো ডেফিনেটলি বলেন না। তারপরে দোকান থেকে চাল কিনতে গেছেন, আপনি নিশ্চয়ই বলেন না যে আমাকে 5 কেজি বেস 10 চাল দেন। কারণ আমরা এই কাজটা কিন্তু করি না। কেন বেস উল্লেখ করি না? কারণ আমরা সবাই জানি যে আমরা একটা নাম্বার নিয়ে কাজ করি, হিউম্যানরা একটা নাম্বার নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ডেসিমাল। এছাড়া অন্য কোনো নাম্বার ইউজ করে না। কিন্তু ইন টার্মস অফ কম্পিউটার, যখন আপনি কম্পিউটার নিয়ে কাজ করবেন, কম্পিউটারে কিন্তু ভ্যারাইটিস আছে। একটা হচ্ছে ডেসিমাল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখন কথা হচ্ছে যে আপনি কোন ধরনের নাম্বার নিয়ে কাজ করবেন এটা আপনি জানেন, কিন্তু কম্পিউটার তো একটা মেশিন, সে তো এটা বুঝে না। সেটাকে কম্পিউটারকে এটাকে আপনার কি করতে হবে? বলে দিতে হবে। ওকে, সেজন্য কম্পিউটার নাম্বার সিস্টেম কনফিউজড হয়ে যায় যে আপনি যদি বেস না দেন সে কখনো ডিটেক্ট করতে পারে না এটা কোন নাম্বার। তো কম্পিউটার নাম্বার সিস্টেমে বা কম্পিউটার নিয়ে আমরা যখন কাজ করতে যাব, ডেফিনেটলি আমরা কি করব? বেস উল্লেখ করব। যখনই আমরা বেস উল্লেখ করব, এটা কি নাম্বার? ডেসিমাল নাম্বার। যদি কোনো ডিজিটের বেস না থাকে, লাইক ধরেন আমি এখানে লিখলাম এবি, তো আপনারা বলবেন স্যার পাইছি, এটাকে তো হেক্সাডেসিমাল নাম্বার বলে, বা এবিসি লিখলাম,
আপনি বলবেন যে স্যার এটাকে তো হেক্সাডেসিমাল নাম্বার বলে, তখন আমি বললাম এটাকে সাধারণ জ্ঞান বলে, কারণ এবিসি এর ওয়ার্ড মিনিং কি, প্রাথমিক জ্ঞান। ওকে, তো এটা কেন আমি বলতে পারছি তার কারণ কি, এখানে কিন্তু বেস মিসিং। ওকে, এখানে বেস মিসিং। তো আপনাদেরকে একটু জানাই রাখি, এটা পরীক্ষাতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, যে যদি বেস অনুপস্থিত থাকে আপনারা ডিরেক্ট বলবেন নাম্বার আনডিফাইন্ড, নাম্বার আনডিফাইন্ড। তো স্যার আপনাদেরকে একটু আমি বলি, তো আপনারা বলেন তো A1 এটা কোন ধরনের নাম্বার, এটা কোন ধরনের নাম্বার A1, দেখি কে বলতে পারে। এটা কোন ধরনের নাম্বার? তো ফুয়াদ জারিফ বলছে আনডিফাইন, এসপি জাওয়াদ বলছে আনডিফাইন, তারপরে হচ্ছে হলো গিয়ে সাকিব প্রমি বলছে আনডিফাইন্ড। ভেরি গুড, তো আপনারা অনেকে আনডিফাইন্ড বলছেন। তো এবার বলেন তো এটা কোন ধরনের নাম্বার? তো ইশতিয়াক আহমেদ খান উনি বলছে অক্টাল, সাকিব পান্থ অক্টাল, ফুয়াদ জারিফ অক্টাল, খন্দকার তাসনিয়া আফরিন অক্টাল। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনারা যা বলতেছেন আপনাদের কমেন্ট গুলো অনেক ইন্সপায়ারিং, যে আপনারা মনোযোগ সহকারে ক্লাস করতেছেন, আপনারা সবাই ঠিকঠাক মতোই বলছেন অ্যান্সার গুলো। তো আমার এখানে অবজেক্টিভ থাকবে আপনাদের সৃজনশীল কোশ্চেন টুকিটাকি ব্যাপারগুলো, যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, হয়তো অনেকের কাছে এই জিনিসগুলো জানা আছে বা অনেকে নতুন ভাবে জানছে। তো আমি যেহেতু ডিটেলসে শুরু করছি, সবকিছু ডিটেলসে যাব। আর আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি, আমি আপনাদের প্রত্যেকটা ব্যাপার চেষ্টা করব যতটুকু সম্ভব মানে ডিটেলসে পড়ানোর জন্য। তো এবার আমরা আমাদের লেকচারের একদম লাস্টের দিকে আজকের মতো চলে আসছি, সেটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। ওকে, তো আমরা এবার র্যাডিক্স পয়েন্ট নিয়ে একটু ডিসকাশন করব, যে র্যাডিক্স পয়েন্ট কাকে বলে। ওকে, তো আপনারা জানেন একটা নাম্বারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইন্টেজার পার্ট আর আরেকটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। ইন্টেজার পার্ট আর ফ্র্যাকশনাল পার্ট এটাকে কানেক্ট করার জন্য মাঝখানে আমরা কিন্তু একটা পয়েন্ট ইউজ করি, সেই পয়েন্টের নাম হচ্ছে স্যার র্যাডিক্স পয়েন্ট। ওকে, এই র্যাডিক্স পয়েন্টের অপর নাম স্যার হচ্ছে হলো গিয়ে, এটাকে স্যার বলা হয় ফ্লোটিং পয়েন্ট, এটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট। তো অনেকে বলতে পারেন এটা একটা ভাসমান পয়েন্ট, কিন্তু না স্যার, ফ্লোট যে এখানে যেটা দেখতেছেন, ফ্লোট একটা গ্রিক ওয়ার্ড যার মানে হচ্ছে ফ্র্যাকশন। ওকে, তাই এটাকে আমরা কি বলতেছি, ফ্র্যাকশন বা ফ্লোটিং পয়েন্ট। তো দেখেন স্যার, 2.5 পেজ 10 দিলাম, এখানে 2টা হচ্ছে আমাদের একটা ইন্টিজার ভ্যালু, 5টা হচ্ছে আমাদের একটা ফ্র্যাকশনাল ভ্যালু, আর এখানে যে আমরা পয়েন্টটা ইউজ করছি সেই পয়েন্টটাকে একটা র্যাডিক্স পয়েন্ট বলা হবে। ওকে, ওকে, এটাকে র্যাডিক্স পয়েন্ট বলা হবে। এখন এই র্যাডিক্স পয়েন্টটা কেন পড়াইছি সেটা একটু বলি, যে ধরেন আপনি লিখছেন 10.2 বেস 10, আপনি যখন এটাকে আমি আপনাকে প্রোনাউন্স করতে বলবো, আচ্ছা আমাদের কাছে একজনে রিকোয়েস্ট করছে যে আবি আওমি স্যার আপনারা র্যাডিক্স এগুলো আমাকে আবার জিজ্ঞেস করতেছেন, এগুলো আপনি জাস্ট হচ্ছে হলো গিয়ে এটা ফেসবুকে আপনি আমি পোস্ট করে দিলে এটা আপনি ডাউনলোড করে বারবার দেখতে পারবেন। এই ভিডিওগুলো আপনি লাইভ স্ট্রিমও করতে পারবেন, ইভেন যখন এটাকে আমরা ফেসবুকে পোস্ট করে দিব তখনও দেখতে পারবেন। এগুলো আমাদের ফেসবুকের স্কুল পেজে সবসময় থাকবে। ইভেন আমরা প্ল্যানিং করতেছি এটা আপনি ইউটিউব থেকেও দেখতে পারবেন। ওকে, তো টেনশন নেওয়ার কিছু নাই, যেটা মিস গেছে ওইটা আপনি পরবর্তীতে স্যার দেখে নিতে পারবেন। ওকে, তো এবার আমি আপনাদেরকে জাস্ট জিজ্ঞেস করতেছি 10.2
এটাকে প্রোনাউন্স আপনি কেমনে করবেন, তখন আপনি বলবেন 10.2। ভেরি গুড, কোনো প্রবলেম নাই। আপনি এই পয়েন্টটাকে দশমিক বলতেই পারেন। কেন বলতে পারেন? কারণ এটার বেস হচ্ছে কত স্যার? 10। ওকে, কিন্তু যখন আমি বলবো 1.12, এটাকে আপনি কেমনে বাংলায় প্রোনাউন্স করবেন, তখন আপনি বলবেন 1.1। কিন্তু স্যার এই পয়েন্টটাকে কিন্তু আপনি দশমিক বলতে পারবেন না। তার কারণ কি, এখন কিন্তু স্যার বেস 10 নাই, এখন বেস কত দেওয়া আছে? বেস 2 দেওয়া আছে। ওকে, তো বাইনারির বাংলা মিনিং কি একটু বলেন তো স্যার? বাইনারির বাংলা মিনিংটা কি আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে, দেখি কে বলতে পারে। বাইনারির বাংলা মিনিং তো মুস্তাক তানভীর বলছেন দিমিক, তারপরে হচ্ছে হলো গিয়ে দিমিক, মুনতাসির মাশরাফি দিমিক বলছেন, সৌরভ কুমার ভদ্র তিনিও দিমিক বলছেন। তো থ্যাংক ইউ স্যার আপনাদের বলার জন্য। আসলে বাইনারির বাংলা মিনিং হচ্ছে স্যার দিমিক। ওকে, বাইনারির বাংলা মিনিং হচ্ছে স্যার দিমিক। ওকে, তো এখন আপনি এটাকে 1.1 প্রোনাউন্স করতে পারবেন না, আপনি এটাকে কি উচ্চারণ করবেন? 1.1। আর আপনার যদি এখানে 2.8 থাকে, ধরেন 2.7 থাকে, আর বেস দেওয়া আছে 8, আপনি এটাকে প্রোনাউন্স করবেন 2 octal.7। তো এই কথাটা এই জন্যই বলছি, অবজেক্টিভে কিন্তু আপনাদের আসতে পারে বাইনারির বাংলা মিনিং কি, বা বাইনারি মিনিংটা কি বাংলায়, সেটার অ্যান্সারটা আপনারা দিবেন স্যার দিমিক। ওকে, তো স্যার এই জন্যই স্যার যেহেতু ফ্র্যাকশনাল পয়েন্ট নিয়ে স্যার অনেকগুলো কনফিউশন আছে, সেজন্য আমার সাজেশন থাকবে আপনারা এটাকে প্রোনাউন্স করবেন দশমিক, বা এগুলো প্রোনাউন্স না করে আপনারা ডিরেক্ট র্যাডিক্স পয়েন্ট প্রোনাউন্স করবেন, নয়তো ফ্লোটিং পয়েন্ট প্রোনাউন্স করবেন। অবজেক্টিভে কোশ্চেন কিন্তু এভাবেও আসতে পারে, ইন্টিজার আর ফ্র্যাকশনকে সমন্বয়কারী পয়েন্টকে কি বলে? র্যাডিক্স পয়েন্ট অথবা ফ্লোটিং পয়েন্ট। এবার স্যার কিছু কোশ্চেন আমি আপনাদেরকে একটু জাস্ট দিতে চাই, যেগুলো আপনাদের পরীক্ষায় আসার মতো। যেমন আপনাদেরকে অক্টাল মিনিংটা আমাদের কাছে জানতে চাইছে। অক্টাল মিনিং হচ্ছে 8, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। ওকে, তো অক্টাল একটা ল্যাটিন ওয়ার্ড যেটার মিনিং হচ্ছে স্যার 8, অর্থাৎ 8 ভিত্তিক সংখ্যা। এগুলো নিয়ে আমরা সামনে আরো ডিটেলসে আলোচনা করব। আসলে একটা ক্লাসে সবকিছু কমপ্লিট করা যায় না, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমি আসলে আপনাদের 3 মাসে কতটুকু কভার করাতে পারি। ওকে, আর আমি আজকে কিছু কোশ্চেনও আপনাদেরকে সাথে ডিসকাস করবো, যে এতগুলো যে আমরা এত কিছু যে পড়ছি, আসলে খুবই অল্প পড়া পড়ছি আজকে। সে অল্প পড়ার থেকে কোনগুলো আপনাদের জন্য কোশ্চেন আসতে পারে, যেমন বিশেষ করে অবজেক্টিভে আপনাকে জিজ্ঞেস করলো অক্টাল নাম্বার সিস্টেমের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? অক্টাল নাম্বার সিস্টেমের 7 অঙ্কের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা কত? দেখি আপনারা বলতে পারেন কিনা। অক্টাল নাম্বার সিস্টেমের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? আমাকে মুশতাক তানভীর জানাচ্ছে 7টা 7। মাহমুদ আব্দুল্লাহ তান্না জানাচ্ছে 7টা 7। তালহা জুবায়ের সাকিব 7টা 7। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি সবারটাই ঠিক আছে। কেন 7টা 7 সেটা একটু দেখেন। 0 1 2 3 4 5 6 7। অক্টাল নাম্বার সিস্টেমে সবচেয়ে বড় সংখ্যা কি? 7। সেজন্য কয়টা 7 হয়েছে? 7টা 7 কিন্তু হয়েছে। ওকে স্যার, তো আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি হেক্সার, আরেকটা 7 হবে, সরি। হেক্সার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত?
4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এইচ এম আশরাফুল ইসলাম যিনি বলছেন 4টা নয়, আসলে অ্যান্সারটা 4টা নয় হবে না, 4টা এফ হবে। তৈফুল গোয়েনকা তিনি যেটা বলছেন 1515, আসলে এখানে 4টা এফ হবে। মুশতাক তানভীর ভালো রিপ্লাই দিছে। নাইম ইসলামেরটাও ঠিক আছে, ফুয়াদ জারিফেরটাও ঠিক আছে, তারপরে হচ্ছে হলো সৌরভ কুমার ভদ্রটা ঠিক নাই। তো এখানে অনেকে কারেক্ট অ্যান্সার দিছে, অনেকে ভুল অ্যান্সার দিছে। এটার অ্যান্সার হবে 4টা এফ। তো এই ধরনের টুকিটাকি কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন প্যাটার্ন আমি আপনাদের সাথে ডিসকাস করব। আর 4টা এফ কেন হয়েছে, যদি আপনি হেক্সাডেসিমালের নাম্বার দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে আসতেছে এ বি সি ডি ই এফ। তো আপনি যদি এখানে ভালো মতো দেখেন, দেখবেন এই 16টা ডিজিটের মধ্যে সবচেয়ে বড় ডিজিটটা কত? এফ। এই জন্য কয়টা এফ হয়েছে? 4টা এফ হয়েছে। তো স্যার আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন যে আমি কেন বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা বলছি। স্যার একটু ঝটপট আমাকে বলেন তো, হেক্সার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? হেক্সার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে আমাকে একটু বলেন। হেক্সার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে আমাকে একটু বলবেন প্লিজ। তো মাশফিক হাসান সিফাত ওনারটা ঠিক আছে, সাকিব পান্থ আপনারটা ঠিক নাই, আদনান সামি আপনারটা ঠিক নাই, অনিক মজুমদারেরটা ঠিক আছে 100, আসিফ আহমেদ আলভিস এলভিস আপনারটা ঠিক নাই। তো মাহমুদ আব্দুল্লাহ তান্না আপনারটা ঠিক আছে। তো এরকম অনেকে ঠিক দিচ্ছেন। স্যার এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে স্টুডেন্টরা কি কি ধরনের ভুল করতে পারে অবজেক্টিভে। গত বছর অবজেক্টিভের যে কোশ্চেনটা ছিল ওইটাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছে। তাদের কাছে মনে হয়েছে অ্যান্সার একটা হবে, কিন্তু আসলে অ্যান্সার অন্যটা ছিল। সেটার জন্য আপনার আইসিটির এই প্রত্যেকটা জিনিস খুব ক্লিয়ারলি জানতে হবে। স্যার হেক্সার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। দেখেন হেক্সার লিস্টে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি? 0। তা আপনি একইভাবে 3টা 0 বসায় দিচ্ছেন, কিন্তু স্যার আপনারা জানেন 0 দিয়ে কোনো সংখ্যা স্টার্ট হইতে পারে না। ওকে, তো 0 থেকে ইমিডিয়েট বড় সংখ্যা কি? 1। তো ফার্স্টের ডিজিটটা এখানে কি আসছে? 1। আর 1 থেকে ইমিডিয়েট ছোট ডিজিট কত? 0। বাদ বাকি যে কয়টা ঘর আছে সেগুলো কি দ্বারা রিপ্লেস হয়ে গেছে? 0 দ্বারা। ওকে, এটা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, তো স্যার আশা রাখি আপনাদের আজকে আইসিটি ক্লাসে টুকিটাকি অনেক কিছুই আচ্ছা, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হেক্সাডেসিমালের পর আর কোনো কিছু আছে? আর অনেক কিছুই আছে, সেটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে আগামী সোমবার পর্যন্ত। ওকে, তো আমাদের পরবর্তী লাইভ ক্লাসের সময়সূচিটা আমি একটু বলে রাখি। আমাদের নেক্সট লাইভ ক্লাসটা কবে হবে আমি একটু বলতেছি, আর আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে রুটিনটা একটু জানাই দিব। তো আমাদের নেক্সট লাইভ ক্লাসটা হবে মানডেতে। তো আগামী সোমবার আমাদের ক্লাসটা শুরু হবে, আর সেটা যথারীতি 10টাই হবে। তো এটা আমার ফার্স্ট টাইম লাইভে আসা। তো মানডে হচ্ছে 9/1/2017 ক্লাসটা শুরু হবে, আর এটা হচ্ছে রাত 10টার দিকেই হবে। সেদিন আমি কম্বিনেশন অফ নাম্বার সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো। কম্বিনেশন অফ নাম্বার সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো, আর তার সাথে কনভার্সন আর পরীক্ষার সৃজনশীল কোশ্চেন প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করব। আমি বারবার এই কথাটা বলতেছি, আমি আপনাদের শুধু লজিকগুলো ক্লিয়ার করব না, তার সাথে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে
সেগুলো নিয়েও আমি আপনাদের সাথে ডিসকাস করব। বিগত বছরের কোশ্চেন কোনগুলো আসছে, প্র্যাকটিক্যাল কেমন আসে বা অবজেক্টিভ কেমন আসে। তো আপনারা জাস্ট হচ্ছে হলো গিয়ে এগুলো একটু দেখবেন। তো আশা রাখি মানডেতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি আমার লাইভ ক্লাস শেষ করছি। আর অনেকে একটা কথা বলে যে আমরা কি ভূত এফএম শুনতেছি। আসলে ভূত এফএমটাই শোনা ভালো, আমার চেহারা তো ভালো না, তো এই জন্য আমি আমার চেহারাটা দেখাইতেছি না। তো থ্যাংক ইউ স্যার, আবার দেখা হবে। আমি এমডি আসিম তানভীর, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ঢাকা কলেজে আছি। তো আমি এই বলে আপনাদের সাথে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।